সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো আমরা আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে। বৃত্তের অলরেডি 4.1 আমরা শেষ করে ফেলেছি। তো আমরা 4.2 দিয়ে শুরু করব। তো বৃত্তের 4.1 চ্যাপ্টারে আমরা দেখেছিলাম বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ, একটি বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শ করার শর্ত, কিংবা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি হয়, বৃত্তের পোলার সমীকরণ কি হয়, এই টাইপের সমীকরণ ডেভেলপ নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আমরা 4.2 তে কাজ করব স্পর্শক, অভিলম্ব বা এই টাইপের জিনিসগুলো নিয়ে, যেগুলো হচ্ছে বৃত্তের উপরে আমরা আঁকতে পারি বা বৃত্তের উপরে করতে হয়, কেমন জিনিসগুলো নিয়ে আমাদের 4.2। তো এই অধ্যায়ে ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে আমাদের স্পর্শক নিয়ে। অলমোস্ট প্রায় 50 থেকে 70% পার্টই হচ্ছে স্পর্শক নিয়ে। হয়তো সেটা বৃত্তের অভ্যন্তরস্থ, বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক হতে পারে, কিংবা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক হতে পারে। এগুলো নিয়ে মূলত আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো আমরা সেহেতু আমরা আমাদের হচ্ছে যে স্টাডি প্ল্যান, সেটাকে আমরা হচ্ছে প্রথমত স্পর্শক এবং অভিলম্ব দিয়ে আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে বলতেছে বৃত্তের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা নির্ণয় করবো। তো প্রথমত আমরা দেখবো যে বৃত্তের উপর স্থিত কোনো একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শক কিভাবে আঁকা হয়। আমি যদি এখানে একটু ড্র করার চেষ্টা করি, ধরলাম আমাদের যে নির্দিষ্ট বৃত্তটা ছিল সেটা হচ্ছে এরকম একটা বৃত্ত। যদি একটা বৃত্ত হয়নি, তারপরও জিউম করে নিচ্ছি আমরা। এখন মনে করলাম আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল না, সেই নির্দিষ্ট পয়েন্টটা হচ্ছে মনে করলাম বৃত্তের উপস্থিত কোনো একটা পয়েন্ট এটা। তো এখন এখান থেকে যদি আমরা একটা স্পর্শক আঁকতে যাই, তাহলে সেক্ষেত্রে স্পর্শকটা হবে এরকম কোন একটা স্পর্শক হবে। ওকে, এবার আমি যদি বলি না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমাদেরকে একটা স্পর্শক আঁকতে হবে। ধরলাম আমাদের বৃত্তের বহিস্থ পয়েন্টটা হচ্ছে এই একটা পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে আমি যদি একটা রেখা টানি, এরকম একটা রেখা হতে পারে, কিংবা এরকম একটা রেখা হতে পারে, বিভিন্ন রকমের রেখা হতে পারে, এই দিক থেকে হয়তো বা এদিকে রেখা হতে পারে, কিন্তু কোনো রেখা কিন্তু স্পর্শক হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো রেখায় যদি আমরা টানি না কেন, আমাদের যে নির্দিষ্ট বৃত্ত, সেই বৃত্তকে কিন্তু একাধিক বিন্দুতে ছেদ করতেছে। একমাত্র স্পর্শকই হচ্ছে বৃত্তকে একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করবে, অর্থাৎ একটা পয়েন্টের ভিতরে সে ছেদ করবে। তার মানে আমি মনে করলাম এরকম একটা হতে পারে বৃত্তের স্পর্শক। আমি একটু যদি চেষ্টা করি, এটা হয় নাই। আমি হচ্ছে এই বরাবর হচ্ছে একটা পয়েন্ট দিলাম, ধরলাম এই পয়েন্টটা। তো আমি যদি এটাকে অ্যাড করি এটার সাথে, মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই স্পর্শকটা। এখান থেকে অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই স্পর্শকটা। এবং আরেকটা স্পর্শক হচ্ছে অলমোস্ট, যদি এইখান থেকে আমি মিলাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা স্পর্শক হবে, এই বরাবর চলে যাবে উপরের দিকে, এবং এই বরাবর যে স্পর্শকটা আসবে সেটা হচ্ছে মনে করলাম এরকম ভাবে চলে গেল। তো আমাদের যে স্পর্শক সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্পর্শক মনে করলাম, এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্পর্শক আমরা মনে করলাম। তাহলে আমাদের যেহেতু দুইটা স্পর্শক আমরা আঁকতে পারছি, তার মানে হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা ওই বৃত্তের দুইটা স্পর্শক আঁকতে পারি। আর বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে, যে কোনো বিন্দু থেকে কেবলমাত্র একটা স্পর্শক আঁকা পসিবল। তো এই দুইটা কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে, যে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা পসিবল, এবং বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে একমাত্র একটা স্পর্শক আঁকা পসিবল। তো আমরা এবার সামনের দিকে আমাদের স্পর্শকের সমীকরণ কিভাবে ডেভেলপ করতে হয় ওদিকে আমরা আগাবো। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে একটা বৃত্ত দেওয়া হয়েছে, সেই বৃত্তের সমীকরণটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c হয়। তো এই বৃত্তের কেন্দ্রটা আমরা অলওয়েজ জানি মাইনাস জি কমা মাইনাস এফ। এখানে আমাদের কেন্দ্রটা দেখাচ্ছি, এই পয়েন্ট হচ্ছে আমাদের কেন্দ্র। এবং আমাদের ব্যাসার্ধ সূত্র আমরা জানতাম যে আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো আমাদের যে ব্যাসার্ধটা, এইটুক ব্যাসার্ধটার দৈর্ঘ্য হচ্ছে এইটার সমান। আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের উপর স্থিত একটা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে পি, যেটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তার মানে আমাদের যে এই নির্দিষ্ট পয়েন্টটা, সেই পয়েন্টটা এই বৃত্তের উপর অবস্থিত কিন্তু। এবং আমরা দেখতে পাচ্ছি আর একটা রেখা সবুজ কালি দিয়ে একটা রেখা নির্দেশ করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এখানে একটা নির্দিষ্ট স্পর্শক। তো স্পর্শকটা কি, একটা নির্দিষ্ট বৃত্তের উপরস্থ কোনো পয়েন্ট থেকে স্পর্শক আমরা আঁকতেছি। তার মানে যদি উপরস্থ কোনো একটা পয়েন্ট থেকে যে স্পর্শক আঁকি, তার মানে একটা নির্দিষ্ট কমন পয়েন্ট থাকবে, যেটা বৃত্তেরও পয়েন্ট এবং যেটা একই সাথে ওই রেখারও পয়েন্ট। তার মানে আমাদের যেহেতু এই পয়েন্টটা দেখতে পাচ্ছি বৃত্তের এবং রেখার উপর অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট। এবার আমরা যদি বলি যে আমাদের একটা নির্দিষ্ট রেখা, সেই রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করতে পারে, এমন একটা পয়েন্টকে অবশ্যই একটা ভেরিয়েবল পয়েন্ট হইতে হবে। এটা যেমন একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ স্পেসিফিক পয়েন্ট, যে এই পয়েন্টটা বৃত্তকে এবং রেখাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করতেছে। সো ওই নির্দিষ্ট পয়েন্ট কিন্তু একটাই, একাধিক হতে পারবে না। কিন্তু আমাদের স্পর্শকের উপর যে কোনো পয়েন্ট কিন্তু বিভিন্ন রকম হতে পারে। দ্যাটস ওয়াই যে কোনো পয়েন্টের প্রতিনিধিত্ব করতেছে এখানে কিউ, যেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল পয়েন্ট, এবং পি হচ্ছে আমাদের এখানে একটা ফিক্সড পয়েন্ট। তাহলে আমাদের কিউটাকে আমি যেমন রিপ্লেস করেছি কিউ এক্স কমা ওয়াই দিয়ে। ওকে, তো এখন যদি দেখতে পাচ্ছি আমরা পি বিন্দুটা একই সাথে রেখার উপর অবস্থিত এবং একই সাথে বৃত্তের উপর অবস্থিত, আমরা বলতে পারি পি পয়েন্টের স্থানাঙ্ক দ্বারা আমাদের এই রেখাটার এই বৃত্তটার সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা যদি রেখার যে আমাদের যে
বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণে যদি এক্স এর জায়গায় যদি x1 বসাই এবং y এর জায়গায় যদি y1 বসাই, তাহলে কিন্তু আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আপাতত। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কেন্দ্র এবং আমাদের এই যে টাচ পয়েন্ট, এই টাচ পয়েন্ট এবং কেন্দ্রকে যদি আমরা যোগ করি তাহলে আমরা ওপি নামক একটা রেখা পাই। আবার এই পি কিউ কিন্তু একটা স্পর্শক, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে পি কিউ স্পর্শক এবং আমাদের ওপি, এই দুটো কিন্তু পরস্পর কি লম্বভাবে ছেদ করছে। কারণ আমরা জানি বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু, বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু যে স্পর্শক অঙ্কন করে, সেই স্পর্শকটা অলওয়েজ আমাদের যে কেন্দ্র এবং ওই স্পর্শ পয়েন্টের যে ছেদকারী সরলরেখা তার সাথে লম্ব বরাবর থাকে। এই জিনিসটা হচ্ছে আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারি। কারণ আমাদের যে কোনো একটা পয়েন্ট হতে পারে, যেহেতু আমাদের এখানে পি পয়েন্ট এখানে ছিল, আমি মনে করলাম পি পয়েন্ট আমি এখানে নিব না, আমাকে পি পয়েন্টটা বললাম পি পয়েন্ট হচ্ছে, বা হয়তো এখানে কোনো একটা জায়গায় পি পয়েন্টটা নিব, এখানে কোনটা জায়গায় পি পয়েন্টটা নিলাম, অথবা আমি এখানে কোনটা জায়গায় পি পয়েন্ট নিলাম। কিন্তু আমরা যেখানেই নেই না কেন আমাদের যে লম্ব দূরত্ব, এইটুকু যে লম্ব দূরত্ব, সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমানই হচ্ছে। সো আমরা কিন্তু আমাদের যে ওই যে লম্বের যে কনসেপ্টটা, যে বৃত্তের স্পর্শক অবশ্যই আমাদের যে কেন্দ্রগামী সরলরেখা ওইটার সাথে অলওয়েজ 90 ডিগ্রি কোণে বা লম্ব হবে, এটা কিন্তু অলওয়েজ আমাদের ফিক্স থাকতেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ওপি রেখা, এই ওপি রেখাটা যেটাই হোক না কেন, আমরা জানি না ওপি রেখাটাকে আমরা এখন পর্যন্ত চিনি না, আমরা ওপি রেখাটাকে কেবলমাত্র এখন পর্যন্ত চিনি একটা জিনিস দিয়েই, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আমরা ওপি রেখাটাকে চিনতেছি ব্যাসার্ধ দিয়ে। আর আমাদের যে পিকিউ রেখা সেটাকে আমরা চিনতেছি স্পর্শক বলে। তার মানে এখানে পিকিউটা হচ্ছে স্পর্শক আমরা ধরে নিচ্ছি, এবং আমাদের এখানে ওপিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওকে, তাহলে এবার আমরা যদি ধরি যে এই স্পর্শকের উপর একটা নির্দিষ্ট পয়েন্ট কিউ, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট যুক্ত, এবং তাহলে আমরা বলতে পারি আমাদের যে ওপি রেখাটার ঢাল আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। যেহেতু আমরা জানি একটা নির্দিষ্ট সরলরেখার ঢাল তখনই নির্ণয় করা পসিবল যখন ওই রেখার উপর নির্দিষ্ট দুটি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে। তাহলে যেহেতু এখানে ওপি রেখার ও এবং পি এর স্থানাঙ্ক তুমি জানো, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ঢাল ইকুয়াল টু ওয়াই এর স্থানাঙ্কের চেঞ্জ উপরে হয় এবং এক্স এর স্থানাঙ্কের চেঞ্জ নিচে হয়। তাহলে যদি আমরা এখানে ঢাল নির্ণয় করতে যাই তাহলে কি হবে, y1 মাইনাস এফ, দ্যাট মিনস y1 প্লাস এফ হবে, যেটা হচ্ছে আমাদের এখানে উপরে লেখা হয়েছে, এবং নিচে হবে এক্স এর স্থানাঙ্ক দ্বয়ের চেঞ্জ, তার মানে x1 প্লাস জি, তার মানে এখানে নিচে হচ্ছে x1 প্লাস জি, যেটা হচ্ছে আমাদের ওপি রেখার ঢাল নির্দেশ করতেছে। দ্যাট মিনস এই রেখাটা ঢাল আমরা নির্ণয় করে ফেললাম। ওকে, এখন আমরা যদি বলি আমাদের যে স্পর্শক, সেই স্পর্শকেরও তো একটা নির্দিষ্ট ঢাল থাকবে, রাইট? সো ওই স্পর্শকের যে কোনো দুটা পয়েন্ট না, একটা নির্দিষ্ট পয়েন্ট পি এবং যে কোনো একটা পয়েন্ট কিউ, সেই যে কোনো একটা পয়েন্টের কিউ এর স্থানাঙ্ক আমরা জানি এবং স্পেসিফিক পয়েন্ট পি এর স্থানাঙ্ক আমরা জানি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে এদের ঢালও নির্ণয় করে ফেলতে পারবো। আমরা যদি ঢাল নির্ণয় করতে চাই তাহলে কি হবে, ওয়াই এর স্থানাঙ্কের চেঞ্জ, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই1 নিচে এক্স মাইনাস এক্স1, অ্যাজ ইউজুয়াল আমরা সরলরেখার কনসেপ্ট থেকে আমরা বলতে পারি এখানে। এখন আমাদের এই পি, এই যে এখানে যে জিনিসটা বলতেছে যে পি বিন্দুতে 1 নং বৃত্তটির স্পর্শক পি কিউ বলে, যেহেতু আমরা বলে নিচ্ছি যে এটা একটা স্পর্শক, তার মানে আমরা বলতে পারি স্পর্শকটা অবশ্যই কেন্দ্রগামী রেখার সাথে লম্বভাবে আছে। তার মানে আমরা বলতে পারি ওপি রেখাটা ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ রেখা, যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে। তাহলে যদি আমরা বলি যে কোনো একটা রেখা আরেকটা রেখার সাথে যদি লম্বভাবে থাকে, তার মানে তাদের ঢাল দ্বয়ের গুণফল অলওয়েজ -1 হবে। কি বললাম, যে আমরা যদি যখন বলবো যে একটা রেখা আরেকটা রেখার সাথে লম্বভাবে বা পারপেন্ডিকুলার ওয়েতে ছেদ করতেছে বা আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা রেখার যে আলাদা আলাদা ঢাল থাকবে, সেই ঢাল দ্বয়ের গুণফল অলওয়েজ -1 হবে। এটা সরলরেখার কনসেপ্ট থেকে আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু ওপি রেখা এবং পিকিউ রেখা পরস্পরের লম্ব, আমরা দুইটা ঢালকে যদি গুণ করি তাহলে ঢাল দ্বয়ের গুণফল অলওয়েজ -1 হবে। তো এই জিনিসটা আমরা এখান থেকে বললাম। এবারে যদি আমরা জাস্ট এখানে আমরা যদি পাশাপাশি গুণ করি এবং তারপর একটু অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে আমরা হচ্ছে অলমোস্ট এরকম একটা সমীকরণের দিকে আমরা আগাবো এবং এরকম একটা সমীকরণ আমরা পেয়েও যাবো, অর্থাৎ x1 প্লাস y1 প্লাস gx প্লাস gx1 প্লাস fy প্লাস fy1 প্লাস c ইকুয়াল টু 0। তো আশা করি এতটুকু সবার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এবার আমরা যদি একটু এর যে আগের সমীকরণটা ছিল, এই সমীকরণে দেখো এখানে আলটিমেটলি যদি হচ্ছে আমরা জিটাকে কমন নিতাম, এই জি এবং এই জি কমন নিতাম, অথবা এই এফ এবং এই এফ যদি কমন নিতাম, তাহলে কিন্তু ব্র্যাকেটে ওয়াই প্লাস y1 হতো এবং এক্স প্লাস x1 হতো। তাই আমরা এখানে আমরা কমন নিব, কমন নিলে আলটিমেটলি আমরা এখান থেকে জি কমন নিয়ে
এক্স প্লাস এক্স ওয়ান লিখতে পারি। এখন আমরা সাধারণত ওই যেটা কনসেপ্ট থাকে না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx বা 2fy, ওই দ্যাটস ওয়াই 2gx বলি বা 2fy বলি, ওইটার জন্য একটা মানানসই ব্যাপার আনার জন্য আমরা এখানে 2টাকে আনতেছি। এই 2 আনার জন্য এখানে এটা আবার 2 দিয়ে ডিভাইড করতেছি, 2 আনার জন্য 2 দিয়ে ডিভাইড করতেছি। সো আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2gx প্লাস এক্স 1 divided by 2 plus 2fy plus y1 divided by 2 plus equal to 0। তাহলে এই যে সমীকরণটা এটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটা একটা নির্দিষ্ট রেখা সমীকরণ নির্দেশ করতেছে। কারণ কোথাও দেখো, কোথাও কিন্তু আমাদের যে ভেরিয়েবল এক্স ওয়াই ছিল, কোথাও কিন্তু ভেরিয়েবল এক্স ওয়াই এর উপরে পাওয়ার 1 ব্যতীত 2 কিংবা 3 নেই। আমাদের যেহেতু পাওয়ার 1, তার মানে আমরা বলতে পারি এটা একটা নির্দিষ্ট সরলরেখারই সমীকরণ। তাহলে আমরা বলতে পারি আমাদের যে নির্দিষ্ট বৃত্ত, সেটা যদি এরকম একটা বৃত্ত হয়, এই বৃত্তের উপরেও স্থিত কোনো একটা পয়েন্ট পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, তাহলে আমাদের যে অঙ্কিত স্পর্শকের সমীকরণ হবে, সেই স্পর্শকের সমীকরণটা হচ্ছে গিয়ে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2gx1। এই জিনিসটা হবে হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে কি দেখলাম, আমাদের এক্স এবং ওয়াই এর জায়গায় জাস্ট এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানটা গুণ হয়ে যাবে, দেন জি এর সাথে এক্স এর স্থানাঙ্কটা যোগ হবে এক্স এর সাথে, আবার এফ এর সাথে ওয়াই লিখে আবার ওয়াই এর স্থানাঙ্কটা যোগ হবে, আর কিছুই না। অর্থাৎ আমরা এটা শর্টকাটে একটা এমসিকিউ সমাধান করতে পারি। কিন্তু তোমাকে যদি পরীক্ষার খাতায় 4 নাম্বার ম্যাথের জন্য এরকম একটা সমীকরণ ডেভেলপ করতে বলে, তাহলে কিন্তু তোমাকে এই শর্টকাট সূত্র অ্যাপ্লাই করলে হবে না। তোমাকে মূল নিয়মে প্রমাণ করে আসতে হবে যে আমাকে আগে হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্তের, যেহেতু এই বৃত্তটা দেয়া আছে, তার মানে এই বৃত্তের আমরা কি জানি, এই বৃত্তের আমরা কেন্দ্র জানি। আবার আমাদের যেহেতু একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট, সেই এই পয়েন্টেরও কি জানি, আমরা স্থানাঙ্কটা জানি। তার মানে আমরা এই যে রেখাটা, এই রেখার ঢাল নির্ণয় করতে পারবো। এই রেখার ঢাল থেকে আবার এর সাথে লম্ব রেখার ঢাল নির্ণয় করতে পারবো। এই লম্ব রেখাটা আবার হচ্ছে কি এই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করে। সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে স্পর্শকের সমীকরণ সেদিকে অগ্রসর হবো আর কি। সো মূল নিয়মে বললে বা আলটিমেটলি তোমাকে যদি 4 নাম্বারের জন্য আসে, তাহলে কিন্তু অবশ্যই এই যে বড় প্রমাণটা এভাবে করে করতে হবে। এই শর্টকাট অ্যাপ্লাই করলে চলবে না। এই শর্টকাটটা তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন সেটা এমসিকিউ কিংবা শর্ট ওয়েতে আসে, অর্থাৎ হয়তো 2 নাম্বারের জন্য যদি আসে, তাহলে হয়তো এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। আশা করি সবাই বুঝেছো। তো আমরা পরবর্তী থিওরির দিকে আগাবো। আমাদের বৃত্তের স্পর্শকের সমীকরণ আমরা জানলাম, তো এবার আমরা ডেভেলপ করবো বৃত্তের অভিলম্বের সমীকরণ। তো তার আগে জানা প্রয়োজন যে বৃত্তের অভিলম্ব আসলে কোনটা। আমরা দেখলাম এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছ, এই সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, এবং বৃত্তের উপরীয় স্থিত কোন একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা। তো এখন এই যে সবুজ কালারের রেখাটা, এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে একটা বৃত্তের স্পর্শক, এবং এই স্পর্শকের সাথে যে রেখাটা লম্বভাবে থাকে ওই স্পর্শ বিন্দুতে, সেটাই হচ্ছে আমাদের ওই বৃত্তের জন্য অভিলম্ব নির্দেশ করবে। তার মানে আমরা বলতে পারি অভিলম্ব হচ্ছে কোন বৃত্তের স্পর্শ বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব, কোন বৃত্তের স্পর্শ বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব। তার মানে স্পর্শ বিন্দুগামী এটা স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দুগামী স্পর্শক, তার উপরে লম্ব হচ্ছে এই রেখাটা। সো এই রেখাটা হচ্ছে আমাদের অভিলম্ব নির্দেশ করবে। ওকে, তো আমরা যদি আগাই, আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিই আমাদের সাধারণ সমীকরণ হিসাবে যে এই রেখাটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান। ধরে নিচ্ছি যে এই বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী বা হচ্ছে যার কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এমন একটা বৃত্ত। সো এই বৃত্তের উপর স্থিত কোনো একটা পয়েন্ট আমরা ধরতেছি এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ওকে, তো এখন আমরা যদি বলি, আমরা যদি এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে যদি একটা কি আঁকি, আমরা যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে ওই যে এর আগের যে একটা শর্টকাট কনসেপ্ট ছিল যে এক্স স্কোয়ারটা খুলে আমরা লিখি এক্স এক্স ওয়ান এবং ওয়াই স্কোয়ারটাকে খুলে আমরা লিখি হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান। এখন যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের জি এবং এফ যুক্ত কোনো টার্ম আসবে না, এবং যেহেতু এক্সট্রা করাটা সি কনস্ট্যান্ট ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আর স্কোয়ারটা ঠিকই আসবে। সো আমরা এখানে বলতে পারি আমরা যদি ওই সমীকরণে বসিয়ে দিতাম, তাহলে আমরা ওই সমীকরণ থেকে আমরা এইটাই পাইতাম যে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু আর স্কোয়ার। তো আমরা যেহেতু এবার স্পর্শকের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারলাম, তার মানে আমাদের পরবর্তীতে আমরা যদি বলি এই যে স্পর্শকটা ছিল, এই স্পর্শকের সাথে লম্ব বা অভিলম্ব একটা রেখার সমীকরণ আমরা যদি বলতে চাই, তাহলে এই যে এক্স এবং ওয়াই এদের সহগ দ্বয় পরস্পর এক্সচেঞ্জ হবে, এবং একই সাথে ওয়াই এর আগের সাইনটা অপোজিট হয়ে যাবে। যেহেতু এখানে এক্স এর সাথে আছে এক্স ওয়ান এবং ওয়াই এর সাথে হচ্ছে ওয়াই ওয়ান, তাই এখানে এক্স এর সাথে ওয়াই ওয়ান হয়ে গেল এবং ওয়াই এর সাথে এক্স ওয়ান হয়ে গেল, এবং সাইনটা নেগেটিভ চলে আসলো। এবং এখানে একটা লাইন যদি একটু বাড়তি লেখা হতো, তাহলে তোমাদের জন্য বুঝতে বেটার হতো। আমি লিখে দিচ্ছি, এই যে আমরা সাধারণত জানি এই কাজটা করার পরে আমরা ইকুয়াল টু দিয়ে হচ্ছে একটা কনস্ট্যান্ট লিখতাম, রাইট? আমরা ইকুয়াল টু দিয়ে হচ্ছে একটা কনস্ট্যান্ট লিখতাম। ওকে, আমরা একটা কনস্ট্যান্ট লিখবো কে।
সো আমাদের এই যে কে কনস্ট্যান্টটা লিখলাম, তো এই কে কনস্ট্যান্টটার মান আমরা কিভাবে বাহির করতাম, আমরা বাহির করতাম হচ্ছে আমাদের যে মেইন সমীকরণ যেখানে যেখানে এক্স এবং ওয়াই ছিল সেখানে সেখানে আমরা যে পয়েন্ট দিয়ে পাস করে এই রেখাটা সেই পয়েন্টের স্থানাঙ্ক বসাতাম। তার মানে আমাদের যেহেতু এই যে আমাদের অভিলম্ব রেখাটা x1, y1 দিয়েও পাস করে, তার মানে আমাদের এখানে x এর জায়গায় আমরা কি বসাবো x1 এবং আমরা y এর জায়গায় কি বসাবো y1। যদি আমরা তাই বসাইতাম তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়াল টু দিয়ে আমরা বলতে পারতাম, আমাদের হাতে আর চলে আসতে হচ্ছে সরি একটু লেখাটা একটু বাজে হচ্ছে, ইরেজার। ওকে, সো আমি এখানে লিখতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে x1 পাবো, তারপর হচ্ছে আমাদের কিন্তু এখানে y1 ঠিকই ছিল, সো আমাদের y1টা থেকে যাবে এখানে। তারপর হচ্ছে কি ছিল, মাইনাস ছিল, সো মাইনাস। দেন হচ্ছে আমাদের y এর জায়গায় কি বসবে, y এর জায়গায় বসবে y1, সো আমরা এখানে হচ্ছে y1 বসাবো এবং তারপরে কি বসাবো, তারপরে ছিল হচ্ছে x1, এরপর হচ্ছে আমরা এখানে x1 বসাবো। ওকে, তা আমরা যদি x1 বসালাম তার মানে আমাদের এখানে কি আসতেছে, আমাদের এখানে হচ্ছে এরকম একটা জিনিস চলে আসতেছে। সো কে এর জায়গায় আমরা হচ্ছে এই মানটা বসাই দিব। সো আমাদের হচ্ছে যে আদর্শ সমীকরণ আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ নির্দেশ করছে বা এই স্পর্শকের উপরে লম্বের সমীকরণ নির্দেশ করতেছে। ওকে, তাহলে এবার আমরা যদি সামনের দিকে আগাই, যে এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ নির্দেশ করতেছে, তাই আমরা বলতে পারি যে আমাদের যেমন এভাবে করে আমরা মূল নিয়মে নির্ণয় করলাম, প্রথমে হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ জানতে হবে, সেই স্পর্শকের লম্ব রেখার সমীকরণ জেনে যে স্পর্শবিন্দু থাকবে সেই পয়েন্টে যদি পাস করাই তাহলে সেক্ষেত্রে কি এর মানটা আমরা পেয়ে যাই। ওই কনসেপ্ট থেকে আমরা ইজিলি হচ্ছে অভিলম্বের সমীকরণ বের করতে পারি। কিন্তু তারপরও একটা শর্টকাট টেকনিক যে আমাদের বলতে পারি যে এই বৃত্তের উপর স্থিত কোনো একটা পয়েন্ট যদি x1, y1 হয় তাহলে এই বৃত্তের অভিলম্বের সমীকরণ হবে একদম শর্টকাট ওয়েতে বলে দিবা তুমি যে এফ এর সাথে, অর্থাৎ এফ বলতে এখানে বোঝাচ্ছে আমরা আমাদের যে বৃত্তটা দেওয়া থাকবে সেই বৃত্তের যে কেন্দ্রের যে ওয়াই এর স্থানাঙ্ক, সেই কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কের সাথে আমরা y1 যোগ করব, তারপর হচ্ছে এর সাথে এক্স মাইনাস, মানে এই যে ব্যাপারটা এটা হচ্ছে তোমরা একটু নোট ডাউন করে নিবা যে আমাদের যদি সমীকরণটা দেওয়া থাকে এমসিকিউতে, সেই সমীকরণ থেকে যাতে আমরা একেবারে ইজিলি আমরা আমাদের হচ্ছে অভিলম্বের সমীকরণটা বের করে ফেলতে পারি শর্টকাট ইউজ করে, অর্থাৎ y1 প্লাস এফ ইন্টু এক্স মাইনাস x1 প্লাস জি ইন্টু ওয়াই প্লাস gy1 মাইনাস এফ x1 ইকুয়াল টু 0। এখন এখানে যদি বলে রাখা প্রয়োজন, আমাদের অনেক সময় হয়তো বা আমাদের হচ্ছে যে পয়েন্টটা দেওয়া থাকবে এখানে যেমন দেওয়া আছে x1, y1 পয়েন্ট, এই পয়েন্টটা অনেক সময় হচ্ছে একটু ট্রিক অ্যাপ্লাই করার জন্য হয়তো এমসিকিউ তে তোমাকে বলবে 3টা অপশন দিবে এবং 4 নম্বর অপশন হয়তো বলবে কোনোটিই নয়, অবিলম্বের সমীকরণ কোনোটিই নয়। তো তুমি হয়তো আলটিমেটলি তোমার টাইম নষ্ট করার জন্য হয়তো বা এখানে সমীকরণটা ডেভেলপ করে দেখলা যে আসলে কোনোটা আসতেছে না, সো তুমি আগে এই x1 এবং y1 এর মানটা আগে এই রেখার উপর বসাবা। যদি দেখো x1 এবং y1 এর মানটা এখানে বসানোর পরেও আলটিমেটলি আমাদের এটা সিদ্ধ হচ্ছে না সমীকরণটা, তাহলে তুমি নির্ঘাত বলে দিতে পারবা যে এই ম্যাথে ভেজাল আছে বা এই ম্যাথের আমাদের হচ্ছে কোনোটি না উত্তরটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমাদের যদি হচ্ছে এই মানে আমাদের কনসেপ্টে হচ্ছে কি যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে সমীকরণ আঁকতে হবে, কিন্তু যেহেতু বৃত্তের উপরেই মানে বৃত্তের উপরেই এই পয়েন্টটা পড়তেছে না বা বৃত্তের যে সমীকরণ আছে সেই সমীকরণটা এই পয়েন্ট দ্বারা সিদ্ধ হচ্ছে না, তার মানে আমাদের অবশ্যই এই পয়েন্টটা আমাদের এই বৃত্তের উপর অবস্থিত হবে না। তো আদারওয়াইজ যদি অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হয় এইভাবে কনসেপ্ট ইউজ করে আমরা করব বিলম্বের সমীকরণ, অথবা হচ্ছে একদম শর্টকাটে করব যখন যেটা প্রয়োজন হয়। তো পরবর্তী দিন আমরা আমাদের হচ্ছে একটি বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত কি কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।